আসসালামু আলাইকুম। ইদানিং আমার দিনগুলো বেশি ভালো যাচ্ছে না। মনের ভিতরে একটা কেমন সন্দেহ আসছে, হয়তো বেশ দিন বাঁচি কি না সন্দেহ। এটা হওয়ার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ আমি যেটা দেখি, আমার বড় মেয়ে সন্না খান মিম, যে ঢাকা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আমরা আবেগের বশবর্তী তাকে বিয়ে দিয়েছিলাম এবং বিয়ার ৪৫ দিনের মাথায় সে ডেঙ্গু রোগ আক্রান্ত এই মাত্র ৪ দিনের জ্বরে আমাদের ছেড়ে চলে যায়। আবার সেখানে আমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটি ছিল, কিছু অবহেলা ছিল, মানে সঠিক রোগের সঠিক সময় সঠিক চিকিৎসা না করার একটা হয়তো কারণ হতে পারে। সেটা আমাদের একটা হিসাব নিকাশে ভুল ছিল। হয়তো ডেঙ্গু রোগ হইলে এরকম, এই জাতীয় রোগ হইলে হয়তো এরকম অনেকেরই হয়। তবে ওর এই মৃত্যুটা একটা বড় রকমের একটা হিসাব রেখে গেছে। এটা হয়তো আমি পিতা হিসাবে এরকম হিসাবটা করতে পারছি বেশি বেশি চিন্তার কারণে। কারণ ওকে নিয়ে এত ভাবি, অনেক অনেক স্মৃতি। সেই 2000 সনে ওর জন্ম এবং সেই সনেই বাংলাদেশে, কিন্তু ওই 2000 সনেই বাংলাদেশে ডেঙ্গুর প্রথম আবির্ভাব। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাংলাদেশে সেই 2000 সনে প্রথম আসছে, ওই বছরই ওর জন্ম। এবং এটা যে মশাবাহিত রোগ, এটা ওই সময় হয়তো অনেকে অতটা ধরতে পারে না, কিছুদিন সময় লাগছে ধরতে। এ সময় আমার মনে আছে ঢাকা শহরে ব্যাপক মশা ছিল। অনেকে এই মেয়র হানিফের সমালোচনা করতে গিয়ে বলতো যে মেয়র হানিফ মশার ওষুধ ছিটানোর টাকা তার ছেলেরে খাওয়াইয়া গালমোটা করতেছে। এত মশা ছিল যেটা রাত্রিবেলা ঘুমাইলে মশারির বাইরে ছেড়ে দলা বেঁধে যেত। মনে হয় যেন মশা রাগ করে বলছে যে তোরা ওর ভিতরে ঢুকছো কেন, আয়। মানে আমাদের দেহের উপরে, রক্তের উপর ওদের হক, আমরা কেন ওই মশারির ভিতরে রয়েছি। যাই হোক, মেয়েটাকে কোলে নিয়ে বসলে সেই যে পা পিছনে থাকতো, ওই এক হাত দিয়ে পিছনে পা ডলতে হইতো, আর এক পা দিয়ে তো আর এক হাত দিয়ে সামনের পা দেখতাম। মানে হাতে একটা মশা খেদানোর তালেই থাকতো হইতো বিকালবেলা থেকে সেই ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না মশারিতে না ঢুকতাম। যাক, যে কথা বলার জন্য আর সেই 2022 সনে 22শে সেপ্টেম্বর আমার মেয়েটা মারা যায়। তার মানে 22 বছর বয়সে 22 তারিখে 2022 সনে সে মারা যায়। এবং জন্মের মাত্র 7 দিন পরে, এক সপ্তাহ আগে তার জন্মদিন পালন করছে, এক সপ্তাহ পরে সে আমাদের ছেড়ে চলে গেছে। এখন কাউকে দোষ দিয়ে তো লাভ নাই, যাওয়ার হয়ে গেছে, বলতে ওটি অবহেলা, যাওয়ার হয়ে গেছে। উপরওয়ালা বিচার করবে যদি কারো গাফিলতি থাকে। ওর এইরকম জীবনটা অকালে যাওয়ার জন্য যদি কারো গাফিলতি থাকে, উপরওয়ালা যেন তার বিচার করে। এখন যেটা বলছিলাম, সেই জীবনে যত দিনগুলা পার হয়ে আসছি, এই কারো যখন ডেঙ্গু রোগের কথা শুনি, ডেঙ্গু রোগের টিভির স্কলে যখন দেখি, ওইটা আর সহ্য করতে পারি না, কেমন যেন মনের ভিতর মোচড় দিয়ে ওঠে। তো এখন এরকম এইসব ভাবতে গেলে সেই নিজের জীবনের পিছনের কথাই মনে পড়ে। কোনো কাজে তো মন বসে না, যার জন্য কেমন কেমন করে জানি বেশি বেশি করে সেই ছোটোবেলার কথা মাথায় আসে। সেই আমার মনে আছে যখন থেকে আমি সেই প্রথম 2-1 কথা মাথায় স্মৃতিতে আসা শুরু করছে, আমার ওই সময়ের কথা থেকে কিছু কিছু মনে আছে। কারণ ওগুলো তো বিশেষ বিশেষ ঘটনাক্রমে ঘটছে, যার জন্য ওই স্মৃতিগুলো মাথায় আছে এখনও। যেমন ধরেন, মেট্রিক ইন্টারমিডিয়েট পড়ছি, কিছু কিছু রচনা, প্যারাগ্রাফ, প্রবন্ধ এখনও সেই মুখস্থ মাথায় এর মধ্যে রয়ে গেছে, ওগুলো আর ডিলিট হয় না। আবার
2 দিন আগে কী দিয়ে ভাত খাইছি, কোথায় কোথায় গেছি, কত টাকা ওই দিনে খরচ করছি, ওগুলো কিন্তু মনে নেই। হয়তো আমার মতো আপনাদেরও তাই। তো এখন এই যে ছোটোবেলায়, এখন সেই মেয়ের চিন্তা ভাবনা করতে করতেই এখন কোনো কাজকর্মে মন বসে না। আমি আমার গার্মেন্টসের চাকরিটাও ছেড়ে দিয়েছি, বাসায় থাকি, মাঝে মধ্যে রাস্তায় বেরোই, 2-একটা ভাইয়ের সাথে হয়তো একটু যোগাযোগ আছে, কিন্তু কাজকর্মের মন বসে না। এই জন্যই মাথার ভিতরে সেই ছোটোবেলার কথাগুলো বেশি আসে। একেবারে নিজের জীবনে ঘটে যাওয়া পারিপার্শ্বিক ঘটনাগুলো সব এক এক করে মাথায় আসে। সেই আমাদের বাড়িতে বড় একটা বাগান ছিল। সেই বাগানে অনেক আম গাছ, জাম গাছ, অনেক ফলের গাছ ছিল। বিকেল হলে ওখানে যাইতাম। তারপরে তারও আগে সেই আমার বড় ভাই এবং বড় বোন, তারা একদিনে দুজন মারা যায় কলেরায়। কলেরা বলতে গ্রামে তো মানে আজকালকার যেটা আমরা ডায়রিয়া বলি, ওই রোগটাই। আমার বোনটা ছিল খুব মেধাবী। ওই দুইজনেই ভাই বোন দুটোই মেধাবী ছিল। বোনটা ক্লাস 3-তে পড়তো, তখন তাকে এই গ্রামের সেই মাস্টার যারা ওখানে আমাদের বাড়িতে একটা পাঠশালা ছিল, পাড়া সকল ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করতো। ওখানে স্যার ছিলেন আনোয়ারুল স্যার, রুস্তম আলী চৌধুরী, তারপরে আনোয়ারুল মোল্লা, ফখরুদ্দিন মোল্লা, শোকরঞ্জন বিশ্বাস, রাখাচন্দ্র বিশ্বাস, এরকম মানে এদের একটা গ্রুপ। তারা ধারাবাহিকভাবে ওইখানে ওই পাশাটায় মাস্টারি করাতো। তো খালেক স্যার, একটা নাম ভুলে গেছিলাম, খালেক হাওলাদার। তো এরা এককভাবে একজনে মাস্টারি করে নাই, তারা ধারাবাহিকভাবে এক একজন এক এক সময় মাস্টারি করত। ওই পাড়া সবাই চাঁদা তুলে তাকে বেতন দিত। তো এখন ওই স্যারদের ভিতরে আমি শুনছি যেটা, যে আমার বোনের বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তাদের চিন্তাভাবনা ছিল। আর ভাইটা, ছোটো ভাইটা তো তার পরের যেটা ইমিডিয়েট, সেও ক্লাস 1-এ হয়তো পড়ে তখন। তো ওই থেকে আমার একটু মনে আছে, ওই থেকেই আমার স্মৃতিটা আসছে। কারণ ঘটনাটা এমন হয়েছিল যে একদিনের ডায়রিয়া, বোন মারা যাওয়ার 1 ঘন্টা পরে আবার ভাই মারা গেছে। মানে সেই যে বাড়িতে যে কান্নাকাটি, সেই হৃদয় বিদারক, ওই সময় আমার মেমারি থেকে প্রথম ওই কথাগুলো ঢোকে। তখন কত, আমি হয়তো 3 বছর এরকমের বয়স ছিল আমার। ও সময় আমার মা ওই শোকে পাগল হয়ে যায়। তবে আমার বড় আরও একটা ভাই ছিল তখন। এখন আমি তো তখন মায়ের দুধ খাই, এবং আমি খুব হালকা পাতলা করণের ছিলাম। তো এ সময় আমাকে বাঁচানোর জন্য আমার বাবা, সে তো খুব ব্যস্ত হয়ে পড়লো, কীভাবে আমাকে বাঁচাবে। এখন ওই সময় এখনকার যেমন আধুনিক শিশুদের পরিচর্যার জন্য অনেক আধুনিক ব্যবস্থা হয়েছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, বিভিন্ন সংগঠন আছে, অর্গানাইজ আছে। গ্রাম অঞ্চলে তো আর ওইসবের বালাই ছিল না। তখন আমাদের বাড়িতে আমার সম্পর্কে মামা হতো, তার একটা সন্তান হয় আমার সমসাময়িক সময়। ওর মাস দুধ আমার পান করাইতো, সেটা আমার মনে আছে। এক পাশে আমি দুধ খাইতাম, আর এক পাশে, কারণ আমি প্রায় 5 বছর বয়স পর্যন্ত দুধ খাইছি। তো ওই সময় ওই মহিলার দুধ খাইতাম, এবং তার যে সন্তান, সে ওই মার দুধ খাইতো। এটা আমার মনে আছে, এখন আফসা মনে আছে। তাহলে ওই বাড়িতে সেই যে আমার মামানি হয়, উনি কিন্তু আমার আপন না।
আমাদের পূর্বপুরুষ ছিল রামপুরে, যে এখন যে আলতাফ হোসেন চৌধুরী ওনার যে এলাকা পটুয়াখালী 1 ওই এলাকায়, ওখানে আমাদের অনেক জমি জমা ছিল নদী বাঙ্গলিতে। সেই যে জায়গা নদীতে ভেঙে গেছে তখন আমার বাপ এই বাকেরগঞ্জে আসছে। তো অবশ্য ওই নদীর ওই জায়গায় আবার চর পড়ছে, চর জাগছে, কিন্তু আমরা আর ওদিকে যাওয়া হয় নাই, আমরা আর দখলে ওগুলো নেই। যে কথা বললাম, যে বাড়ির কথা বলতে গিয়ে এই কথাটা আসলো, ওই যাদের জায়গা কিনছি, কিনে ওই বাড়িটার অর্ধেক আমরা কিনছি আমার বাপ, তো সেজন্য তো ওই বাড়িতে রয়েছি। তাদের বাড়ির যে তাদের বাকি অর্ধেক যে 2 ব্যক্তি মালিক, তারা 2 ভাই, তাদেরকে মামা ডাকতাম। কারণ আমার মামার গ্রামে, আমার মায়ের যে গ্রাম, সেই গ্রামে তো আমার বাবা পরে বাড়ি কাটছে। সে ওই গ্রামে ওই সূত্রে সবাই দুঃসম্পর্কের কাছে সম্পর্ক মামা, ওই মামানি দুধ খাইতাম আর কি। অবশ্য তিনি মারা গেছেন, এবং আমার ওই যে ভাইটা, তাকে একসময় আমি ঢাকায় এসে কিছু সাহায্য করছি, হয়তো সে ওটা মনে রাখে নাই, এখন ইদানিং আমাদের সাথে শত্রুতাও করে। না, আমি তাকে উইলিংলি তার দেনা 30,000 টাকা, সেই আজ থেকে 12 বছর আগে তাকে 30,000 টাকা দিয়ে দিয়েছিলাম, যে তুমি যখন দিতে পারবে তখন দেবে। সে 3-4 হাজার টাকা ফেরত দিয়েছে, বাকিটা দেয় নাই। তো এখন যেটা বলার জন্য আসছি, ওই অবস্থায় ওই দিন থেকে আমার স্মৃতিতে কিছু কিছু স্মৃতি মেমোরি হওয়া শুরু হয়, সেভ হইতেছিল। এবারে বাগানে যেতাম, আমার বাবা যখন চাকরি থেকে বাড়িতে আসতো, ওই আমার ভাইকে আমাকে নিয়ে ওই বাগানে যাইতো, বাগানে গাছে নিজে নিজে গাছ থেকে বিভিন্ন ফল পেরে দিয়ে খাওয়াতো। হয়তো 3-4 দিন বাড়িতে থাকতো, বাবা দিন থাকতো, ওই সময় আমাদের নিয়ে এসে খাওয়াতো, গোসল করাতো। এবং আমার মনে আছে আমি ক্লাস 7 বাড়ি, তখন আমাকে সেই প্যান্ট খুলে গায়ে সাবান মেখে দিত, এবং আমার বন্ধু বান্ধব সহবাড়িরা আমাকে নিয়ে মজা করতো, দড়ি বাড়ি শেষ দিত, আমি লজ্জা পেতাম। এক পর্যায়ে পরে একসময় বাপকে বলছিলাম যে আর গোসল করা লাগবে না, আমি নিজেই করতে পারবো। তখন বাবা হাসছিল, সে তো বলতে পারছে যে আমি ওই বন্ধু বান্ধবের কাছে লজ্জা পাইতেছি। তো এখন ওই সময় একটা ঘটনা আমার খুব বড় করে মনে পড়ে। আমার মা 2 বছর 2.5 বছর পরে আবার একটু স্বাভাবিক অবস্থা আসতে শুরু করে, এবং এক পর্যায়ে সে আবার ভালো হয়। তখন আমার মা নদীর পাড়ে, নদী থেকে একটা খাল উঠছে, সেই খাল আমাদের বাড়িটা অনেক বড় ছিল, একটা অংশ নদীর পার পড়ছে, আবার আরেকটা অংশ সেই খালের পাড়ে পড়ছে, মানে খালের মোহনায় মিলাই আর কি বাড়িটা। তো এখন ওই খালের ঠিক মোহনায় বসে আমার মা অল্প কিছুটা, খাল থেকে অল্প একটু 10-20 গজ খালের ভিতরে, মানে মোহনা থেকে, ওখানে বসে মানে প্যান্ট শার্ট এগুলা একটা পিড়ির উপরে কাজ ছিল, যারা গ্রাম অঞ্চলে সাধারণত হয়, যে কাপড় চাপড় সাবান মেখে ওই পিড়ির উপর পাঁচড়াইয়া আচার বাচার দিয়ে সেই ধোয়। তো ওই ওখানে নদীর পাড়েই আমাদের একটা জমি, ওই জমিতে মুগ ডালের চাষ করে যে বেড়া দিয়েছে খেতে, ওই কাপড় কেসে ওই বেড়ায় শুকাইতে দেয়, আবার আসি একটা কাছে। তো আমি এক পর্যায়ে ওই যে কাঁথা, একটা ছোট কাঁথা, ওইটা আমি নিয়ে ওই পিড়ির উপর কাঁথা শুরু করছি। ছোটোবেলার মন, আমি পিড়ের উপরে পা দিয়ে ফেলছি। যেটা ছোটো মানুষ তো, আমি তার ওই পিড়িতে কাছে আর নদী থেকে পানির দিকে একটু চুয়াই, আবার বাড়ি মেরে, আবার পিটান দেয়, আবার একটু পানি চুয়াই, এটা দেখছি, খুব মজা লাগছিল। আমি ওইরকম করতে গেছি। তো করতে গেলে আমি যখন পানিটা হাতে নাগালে পাই নাই, তখন ওই পিড়ির উপর একটা পা দিয়া ওই পানিটা ভিজাইতে গেছি, সাথে সাথে পিছলাইয়া নদীতে পড়ছি। পরে তো ডুব দিয়ে ভাসে যাইতেছি, ডুবাইয়া ডুবেই গেছি, মানে স্রোত পিছলেই পড়ছি, তো এই জন্য পানি তলে চলে গেছি। আমার মা সে একটা বেড়ার সাথে একটা ওই যে কাপড় শুকাইতে দিয়া
এদিকে এসে আর আমারে দেখে না, না দেখাতে সে তাড়াতাড়ি এদিকে ওদিকে তাকাইয়া ডাকাডাকি করতেছে। আমি কিন্তু ওই পানির ভিতর তলাই যাইতেছি আর মা করতেছে, আর আমার পেটের বাতাস অল্প অল্প বেরোইতেছে, আর আমি কেমন নাই তলাইতেছি। এটা আমি অনুভব করতেছি ওই সময়। তখন আমার মা করছে কি, ওই বাড়িতে যে মামা বললাম যে মামা, তারে ডাক দিচ্ছে, শিগগির আসো, একটা বোয়াল মাছ, এই তুমি চল নিয়ে আসো। চল হয়েছে 3 কাটার একটা মানে বড়শির মতো এরকম দাগা আলা 3 কাটা দিয়ে একটা যন্ত্র, ওটা দিয়ে মাছ ধরে গ্রাম অঞ্চলের মানুষ। উনি তাড়াতাড়ি ওইটা নিয়ে আসছে। এগুলো কিন্তু আমি পরে শুনছি। যখন নিয়ে আসছে, মার এই মুহূর্তে খেয়াল হয়েছে যে তাহলে আমি মায় পড়ে গেছি, আমার কথা মনে করছে তার। সে যে প্রথমে একবার আমার না পাই কিন্তু বাড়ির দিকে তাকাইছে, যে বাড়ি হয়তো আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি, সেই দিকে বাড়ির দিকে কয়েক পা গেছো, তার চোখের টাকালে যখন না পাইছে, সে ভাবছে যে এত অল্প সময়ের ভিতরে বাড়ির এত ভিতরে আমি যাইতে পারি না, সেই জন্য সে আবার ফেরত আসছে। তার মনে সন্দেহ আসছে যে হয়তো আমি নদীতেও পড়তে পারি, খালের ভিতরে, তখন তো নদীর খালের থেকে 10-12 গাছ ভিতরে খালে পড়তে পারি। আসে যখন আমার ওই যে নদীতে ঢেউ দেখছে কিলিবিলি খালের গোড়ায়, তখন সে মাছ মনে করে তার ওই ভাইকে ডাকছে। তো সে ঠিকই চল নিয়ে আসছে। তাই কোপ দে ওইটা চলটা ফেঁকবে, এর ভিতরে সেই আমার মার কেন মনে হয় যে আমি পড়ছি, তাড়াতাড়ি সে ঝাঁপ দিয়েছে। ওই সময় আমার হাত একটা পাইছে, সে পাইয়ে ধরছে। এখন সে তো মহিলা মানুষ, কাপড় চোপড় ভিজে গেছে, এখন তো সাঁতার কাটি উঠতে পারে না। ওই অবস্থায় আমার ওই মামা করছে কি, ওই যে তার যে চল নিয়ে আসছে, যে যন্ত্রটা বললাম, ওইটার বাঁশের অংশটা তারে ধরছে দিয়েছে, এবং সে ওইটা মুট করে ধরছে, ধরবারে টানিয়ে আসে। এখন মার সাথে আমাকেও নিয়ে আসছে। আমি তো উঠছি, মানে শুধু কাটতেছি, কোনো কথা তল পড়তে পারি না। এখন যখন আমার ভিতরে পানিতে বেশ কিছু খাইছিলাম, কয়েক ডোকে খাইছি, এবং যখন আমাকে সবাই পরিচর্যা করে, এক পর্যায়ে আমি যখন এই বলাবলি সবার বলাবলি কথোপকথন শুনতেছি, যে কেমন করে পড়লাম বা কীভাবে মামা কী মনে করছে, মা কী মনে করছে, চল দিয়া কোপ দেওয়া শুরু করছে, এতে আমি ওই অবস্থায় আমি মানে পানিতে ভেজা, অথচ ঘামার মতো অবস্থা হয়েছে, যে কী অবস্থাটা হতো। তো সে হলো সেই বিভীষিকা। তা যাই হোক, ওই দিন ওইরকম করলাম। পরদিন এখন তো গায়ে জ্বর হয়েছে, স্কুলে ওই পাঠশালায় আর যাই না। এখন কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে আমাকে ওই পাঠশালায় ভর্তি করাই দিল, যে আমি এদিকে বান্ডাবি বেশি করি, এই জন্য আমাকে স্কুলে ভর্তি করাবে। তখন সেই গ্রাম অঞ্চলে সেই তালপাতার হলুদ মেশানো পানিতে তালপাতার সিদ্ধ করা, ওইতে ক খ সরে এগুলো লিখে দেওয়া, নারিকেলের ছোবড়ার দিয়ে কালি তৈরি করা, এই কঞ্চি দিয়ে কলম বানানো, বা ওই পাটকাঠি, আর কি নলখাগড়া, এগুলো দিয়ে কলম বানানো, এভাবে দিয়ে যায়। সে তো স্কুলে যাইতাম, আর একার সময় ওই যে লিখতে ওই হাতের কালি হাতে লাগতো, আবার ওই পাতা যখন মুছতাম ওইতে আবার কালি লাগতো, ওই আবার না ফেস ঘামলে আবার হাত দিয়ে চুলকাইতাম, ঘাম মুছতাম, তাতে পুরো ফেসে কালি লাগতো। এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, এবং ওইভাবেই বাড়িতে আসতাম। হয়তো আসার আগে ওই, তবে ওই স্কুলটা কিন্তু আমাদের বাড়িতেই ছিল, সেটা আমাদের পুরানো বাড়ি, যে বাড়িতে আমার মা নানা বাড়ি আর কি। কারণ আমার বাপে ওই বাড়িতে নতুন বাড়ির জায়গা কিনে ওখানে নতুন বাড়ি করে, যার জন্য মামা বাড়িতে যে পুরনো বাড়িটা, সেটাই তখন পাঠশালায় রূপান্তর করে। তখন আমি ওই ক্লাসে যাইয়া ওই প্রস্রাব করার কথা কই আস্তে আস্তে যাইয়া ওই মাঠের ভিতর দিয়ে দৌড় দিয়ে আমি আসা আমাকে বাড়িতে ঢুকতাম, ওই বাগানের ভিতরে ঢুকিয়া বাড়ি চলে আসতাম। বাড়িতে আসতে দেখতাম আমার স্কুল থেকে লোক পড়াইতো, সেটা ওই সময় বলতো পেদা, মানে ক্লাসে যে বড় ক্লাসের উপর ক্লাসের ছাত্র তাদেরকে বাড়াইতো, যাই ধরে নিয়ে আসো অথবা খোঁজ নিয়ে আসো যে গেছে কিনা। এটার নাম ওই সময় নাম ছিল পেদা। তো আমার মা বলতো যে পেদা বাড়াইছে, ও গেছে কই, যদি বাড়িতে আয় নাইতে গেল কই, আমি তো বাগানে বসে শুনতেছি সব কথা। এরকম করতে
ছোট ওয়ান পড়লাম, বড় ওয়ান উঠছি। তা বড় ওয়ানে যখন উঠছি, স্যারেরা করলো কি একদিন বড় ওয়ানে তুলবে, লাস্ট ক্লাস পরীক্ষা দিছি। এখন পাতায় লাস্ট লেখাবে পাল্লা দিয়া। সেখানে আমার মনে আছে, আমার ক্লাসে ছিল শান্তিরঞ্জন, তারপরে পরিতোষ, তারপরে ছিল হেমায়েত, মর্তুজা, সরি উমর আলী হাওলাদার, এরকম। তা পাতায় পাল্লা দিয়ে লিখতে লিখতে এক পর্যায়ে প্রচুরভাবে তাড়াহুড়া করে লেখছি আর মুছছি। এক পর্যায়ে হাত ফেসে মাখতে মাখতে পুরো ফেসটাই কালিতে মেখে গেছে। অন্যদিন তবু একটু মাঝে মাঝে চেয়ারের অংশ থাকে, সামনের অংশ দেখা যাইতো। ওই দিন আর ওই যে ঘামের কারণে, প্রতিযোগিতার যে একটা ঘাম, কে কত পাতা লিখতে পারে, কত তাড়াতাড়ি লিখতে পারে, ওই জন্য ঘামছে বেশি, মস্তে মস্তে পুরো ফেসি কালো হয়ে গেছে। যখন বাড়িতে গেলাম, আমার নিচের ক্লাসে বা উপর ক্লাসে অন্য লোক পোলা ছেলেদের মেয়েদেরকে জিগায়, আমার মা আমার নাম করে যে ও আসে নাই। তখন আমি আমার মারে বলি, কি তুমি আমার চেনো না? মানে হয়তো আমার মা আমার চেনে না, অন্যদের কাছে গিয়ে আমার খবর লয়, আমি পাশে দাঁড়ানো। তখন মা একটু তাকাই একটু হাসিতেছে, কিছু বলে নাই। পরে ঘর থেকে একটা আয়না এনে আমাকে সামনে ধরছে। তখন আমি নিজেই চিনতে পারিনি, তার মায়ের দোষ দেবো কি? এই ছিল আমার ক্লাস 1 এবং ছোটোবেলার প্রথম জীবনের স্মৃতি। হয়তো এরকম ধারাবাহিকভাবে যে আরও যে কিছু আছে, স্মৃতি কথাগুলো মাথায় আনবো, হয়তো যদি একটু ভালো লাগে, অথবা যদি আমার সেই সমসাময়িক ওই সময়ের কোনো বন্ধুবান্ধব তারাও যদি তাদের কিছু স্মৃতি রোমন্থন করতে পারে, হয়তো তাদেরও ভালো লাগবে। এবং এটা এক হিসাবে মনে করি এই বয়সে তাদেরও টনিক হিসাবে কাজ করবে, আমার তো করেই। তো সেই হিসেবে আমার ছোটোবেলার ধারাবাহিক স্মৃতিকথা হয়তো আপনাদেরকেও সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ নয়। আচ্ছা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।